স্যামসাং গ্যালাক্সি S23 এটা 2 বছর পুরাতন একটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন। আর এই ফোনটা একটা লাখ টাকার ফোন ছিল, বাট 2 বছর পরে এসে এটার প্রাইস এখন পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 50,000 টাকায়। তো আপনি যদি 50,000 টাকা দিয়ে ইউজড মার্কেট থেকে এই S23টা 2025 সালে কিনতে চান, তাহলে এই ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার বাইং ডিসিশনটা অনেক বেশি ইজি হবে। কারণ লাস্ট 1-1.5 মাসেরও বেশি সময় ধরে আমি এই S23টা ইউজ করতেছি। তার আগেও আমি এই ফোনটাকে মোটামুটি 1-1.5 মাস ব্যবহার করছি। তো আমার একটা লং টাইম ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো যে এই 25 সালে এসে 50,000 টাকা দিয়ে এই S23টা কিনবেন কিনা। তার থেকে বেশি মানুষজনের কোয়েশ্চেন থাকে হচ্ছে যে এই ফোনের মধ্যে গ্রিন লাইন পড়ে যায় কিনা, কারণ S22 এর মধ্যে যে লেভেলের গণহারে গ্রিন লাইন পড়তেছে, মানুষজন এখন S23 কিনতেও ভয় পাচ্ছে যে এটার মধ্যে গ্রিন লাইন পড়বে কিনা। তো এখন প্রথমে যদি আপনি এটার ডিজাইন দেখেন, তাহলে দেখবেন যে এখন S25 যে ফোনটা রয়েছে সেটার মতোই কিন্তু এটার ডিজাইনে কোনো চেঞ্জ নাই, একদমই 95% সিমিলার। জাস্ট S25 যেটা সেটা একটু বক্সিয়ার এই S23 থেকে, আর হচ্ছে ক্যামেরা বাম্পের মধ্যে জাস্ট 2-4টা রিং চলে আসছে। তাছাড়া কিন্তু কোনো অবস্থাতে কোনো ডিফারেন্স খুঁজে পাবেন না। আর S25 যেটা সেটার ডিসপ্লে সাইজ কিন্তু এটা থেকে, এটার সাইজ হচ্ছে 6.1 ইঞ্চ, আর হচ্ছে S25 যেটা সেটা হচ্ছে 6.2 ইঞ্চ, মানে বেজেলগুলো একটু ন্যারো হয়েছে। তাছাড়া কিন্তু খুব একটা ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না এবং দেখতে একদমই সিমিলার। আর বিল কোয়ালিটির দিকে যদি আসেন, তাহলে এই জায়গায়ও কিন্তু আহামরি কোনো চেঞ্জ থাকছে না। এটার সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে। আর এর যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম। তার মানে এই ফোনটা অনেক বেশি প্রিমিয়াম একটা, লাখ টাকার ফোন অবশ্যই প্রিমিয়াম হতে হবে। স্যামসাং এর ফোনগুলো ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এটার এত সুন্দর ডিসপ্লে। এই ফোনটা যখন হাতে নেওয়া যায় তখন মনে হয় যে একটা ডিসপ্লে ধরে বসে আছি, কারণ এর চারপাশের বেজেলটা এতটাই সিমেট্রিক্যাল ছিল এবং এতটাই ন্যারো ছিল। এটার মধ্যে 6.1 ইঞ্চির একটা ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস 1700 নিটস। 1700 নিটস শুনে আপনার কাছে কম মনে হতে পারে যে এখন 20,000 কিংবা 25,000 টাকা দিয়ে একটা নতুন ফোন কিনলে দেখা যায় যে সেটার মধ্যে 4,000 কিংবা 6,000 নিটস পিক ব্রাইটনেস থাকে। বাট পিক ব্রাইটনেস তারা যতই ক্লেম করুক না কেন, দেখা যায় যে আলটিমেটলি স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সেগুলো এই ব্রাইটনেস কিংবা ডিসপ্লের কোয়ালিটির দিক দিয়ে এগিয়ে থাকে। নাম্বার গেমে কিন্তু স্যামসাং এখন পর্যন্ত দৌড়াচ্ছে না। তো এইটার ব্রাইটনেস নিয়ে কেউ কোনো অবস্থাতেই প্যারা খাবেন না। একদমই চৈত্র মাসের খরা যখন পড়ে তখনও যদি আপনি এটাকে নিয়ে আউটডোরে ইউজ করেন, আপনি ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে অ্যাটলিস্ট প্যারা খাবেন না। কিন্তু যেটা নিয়ে প্যারা খাবেন সেটা হচ্ছে যে একটু লং টাইম যখন ইউজ করা যায় আউটডোরে, লাইক আপনি 30 মিনিট 1 ঘন্টা যখন আপনি ডিরেক্ট সানলাইটে ইউজ করবেন, তখন দেখবেন যে এটার ব্রাইটনেস আস্তে আস্তে কমে আসতেছে। তো এইটা একটু বিরক্তিকর ছিল। শুধুমাত্র ডিসপ্লের ব্রাইটনেস যে কমে আসতেছে ব্যাপারটা এরকম না, এই ফোনটাই টোটালি অনেক বেশি হিট হয়ে যাচ্ছিল যে হাতে রাখতেই কষ্ট হয়ে যাচ্ছে। আমি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এটাকে কভার ছাড়াই ইউজ করছি, যার কারণে একটু বেশি আমার হাতে হিট লাগতেছিল। তো এইটা একটু আপনারা ট্রাই করবেন যে এত ডিরেক্ট সানলাইটে গিয়ে বেশি ব্রাইটনেস দিয়ে ইউজ না করার। আর আপনারা যেটা মেইনলি জানতে চান যে এই ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন পড়ে যায় কিনা, স্যামসাং এর একটা জাতিগত রোগ আমি যেটা 2-3 বছর ধরে দেখে আসতেছি, যেরকম S21 কিংবা S22 যে ফোনগুলো সেগুলোতে গ্রিন লাইন কিন্তু শুরুতে পড়ে না। যখন ফোনটা মার্কেটে আসে 1 বছর 2 বছর পরে গিয়ে হচ্ছে গ্রিন লাইন পড়তে শুরু করে। যেরকম S21 যখন আসে তখন এটা ঠিকঠাক আছে, কোনো গ্রিন লাইন পড়তেছে না। যখন এই S23টা আসছে তখনই কিন্তু S21 যেটা আছে সেটাতে গ্রিন লাইন পড়তে শুরু করছে। যখন আবার S24 যেটা আসছে সেইটা আসার পরে S22তে গ্রিন লাইন পড়তে শুরু করছে। এখন S25 চলে আসছে, আর 6 মাস পরেই দেখা যাবে যে এই S23 মধ্যে গ্রিন লাইন পড়তে শুরু করবে। তো যদি এটার মধ্যে গ্রিন লাইন পড়তে শুরু করে, অবশ্যই এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ স্যামসাংয়ের এই অভ্যাসটা আমি গত 2 বছর ধরেই দেখে আসতেছি। তো এটা নিয়ে আপনাদেরকে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো এখন যদি আপনি চিন্তা করেন যে 50,000 টাকা বাজেটে এই S23 এর ডিসপ্লের কোয়ালিটির কথা, এটার ডিসপ্লের কোয়ালিটি এখন পর্যন্ত টপ নচ আছে, এটাকে বিট করার মতো কিছুই এখনো নাই। S23 এর ভালো ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে Exynos এবং স্ন্যাপড্রাগনের কোনো ধরনের ক্যাচাল নাই। তার মানে হচ্ছে S23 যে ফোনটা রয়েছে সেটা একটা ভেরিয়েন্টেই পাওয়া যায়, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন। আমরা এইটাই চাই যে স্যামসাং শুধুমাত্র স্ন্যাপড্রাগন দিয়ে ডিভাইসগুলো বানাক। দেখা যায় যে তারা একটা ক্যাচাল লাগায় রাখে যে এশিয়ার জন্য হচ্ছে Exynos ভেরিয়েন্ট, বাংলাদেশ অফিসিয়াল Exynos ভেরিয়েন্ট, তো এরকম নানান হিবিজিবি করে ফেলে। তো যদি তারা ডেডিকেটলি শুধুমাত্র স্ন্যাপড্রাগনই ফোকাস দেয়, আমার মনে হয় যে সেটাই ভালো হয়। যদিও কিনা তাদের SoC ভালো, বাট স্ন্যাপড্রাগনের মতো এতটাও এখনো ভালো হতে পারে না। এটার মধ্যে স্ন্যাপড্রাগন 8 Gen 2 SoC থাকছে, যেটা 2 বছর পরে এসেও মাখন লেভেলের পারফরমেন্স দিচ্ছে। আপনি যদি হেভি লেভেলের গেমার হয়ে থাকেন, আপনি অনায়াসে যে কোনো গেম এটার মধ্যে এখনো প্লে করতে পারবেন। আর যদি এই ফোনটা আপনি লং টাইম ইউজের কথা চিন্তা করেন যে আপনি 5 বছর 7 বছর ব্যবহার করার জন্য এই ফোনটা কিনবেন, 5 বছরের উপরে মনে হয় না যে কেউ ব্যবহার করার জন্য কিনবে। তারপরে যদি ওইরকম কোনো প্ল্যান আপনার থাকে, তাহলেও কিন্তু আপনি এটা স্মুথলি ইউজ করতে পারবেন। তার থেকে বড় কথা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু খুব শীঘ্রই One UI 7 এর আপডেট পেয়ে যাবেন। আর এটার মধ্যে তারপরেও দেখা যাবে যে আরো 4 বছর কিন্তু মেজর সফটওয়্যার আপডেট পাবেন, যেটা একটা ভালো ব্যাপার। কিন্তু এই জায়গায় আমার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে বর্তমানে যেই F সিরিজের ফোনগুলো রয়েছে অথবা M সিরিজের ফোনগুলো
রয়েছে মার্কেটে 20,000 22,000 টাকা দিয়ে নতুন আসতেছে, সেগুলোর মধ্যে One UI 7 চলে আসছে, অ্যান্ড্রয়েড 15 চলে আসছে, মানে 15 দিয়েই মার্কেটে আনতেছে। তো সেই জায়গায় এই ধরনের লাখ টাকার যে একটা ফোন আপনারা গত বছর সেল করলেন, সেইটার মধ্যে এখন পর্যন্ত কিন্তু One UI 7 কিংবা অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পায় না, যে জায়গায় অ্যান্ড্রয়েড 16 চলে আসতেছে কিছুদিন পরে। তো স্যামসাংয়ের এই বিষয়টা আর একটু বেশি ফাস্ট হওয়া দরকার, যে নতুন একটা সফটওয়্যার আসলে সেটাকে একটু তাড়াতাড়ি আপগ্রেড করে দেওয়ার জন্য। তো এটার মধ্যে এখন পর্যন্ত One UI 7 আসে নাই, বাট One UI 6 চলতেছে, কিন্তু এটা মাখন লেভেলের একটা পারফর্ম করতেছে। আপনারা সবাই জানেন যে One UI কতটা বাটার স্মুথ। আর আমার হাতে যে ইউনিটটা রয়েছে এটার মধ্যে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হয়েছে UFS 3.1। হ্যাঁ, এটা যদি আপনি বেস ভেরিয়েন্ট নেন, তার মানে হচ্ছে 128 জিবি যদি নেন তাহলে কিন্তু UFS 3.1 পাবেন, আর যদি 256 জিবি নেন তাহলে কিন্তু আবার UFS 4.1 পাবেন। যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে 256 জিবি নেওয়ার জন্য, যাতে করে আপনি স্টোরেজটাও একটু বেশি পান আর হচ্ছে স্টোরেজের স্পিডটাও বেশি পান, যার ফলে কিন্তু আলটিমেটলি আপনি পারফরমেন্সেও একটা বুস্ট দেখতে পাবেন। এখন কথা বলা যাক এই S সিরিজের মেইন বিষয়, সেটা হচ্ছে ক্যামেরা। এর ব্যাক সাইডে কিন্তু কোনো 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে না। আলট্রা সিরিজের মধ্যে কিন্তু মেইন লেন্স আমরা 200 মেগাপিক্সেল দেখে থাকি, বাট এই বেস ভেরিয়েন্টের গুলোর মধ্যে কিন্তু মেইন লেন্সে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা থাকে, তার পাশাপাশি একটা 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে এবং 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতেও থাকছে একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন তাহলে এর ছবির প্রেমে পড়তে বাধ্য হবেন, কারণ এর ছবিটা এত বেশি বুস্টেড কালার ছিল, অনেক বেশি স্যাচুরেটেড ছিল। ম্যাক্সিমাম মানুষজনের কাছেই কিন্তু এখন স্যামসাং এর কালার সেন্স ভালো লাগে, স্যামসাং এর এই ওভার স্যাচুরেটেড যে ছবিগুলো রয়েছে সেগুলো ভালো লাগে। আমার কাছে পার্সোনালি প্রথম অবস্থায় ভালো লাগতো না, বাট এখন কেন জানি দিন দিন ভালো লাগতেছে। দেখা যাচ্ছে যে গ্রিন এরিয়াতে ছবি তোলা অনেক বেশি গ্রিন করে ফেলে, এডিট করার খুব বেশি একটা প্রয়োজন হয় না। তো এটার মেইন লেন্সের ছবি নিয়ে আই থিঙ্ক কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে না। তার পাশাপাশি এর আলট্রা ওয়াইডের ছবিগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, ডাইনামিক রেঞ্জও ভালো রাখতে পারে। কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরাটা যখন লো লাইটে ছবি তুলবেন তখন দেখবেন যে শাটারটা একটু ডিলে হয়ে যায়, প্রসেস করতে একটু সময় নেই, টুকটাক নয়েজ চলে আসে। তো এই ব্যাপারগুলো আপনাকে হয়তো বা একটু স্যাক্রিফাইস করা লাগবে। হ্যাঁ, একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা আরেকটু ভালো আউটপুট পেতে চাই, কিন্তু এই ফোনটা কিনে আপনি যেটা এনজয় করবেন সেটা হচ্ছে এর টেলিফোটো লেন্স। কারণ এর টেলিফোটো যে 3x লেন্সটা রয়েছে সেটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি তুলবেন সেগুলো একদমই মাখন লেভেলের ছবি আসে। আমার মনে হয় যে এইটা যদি শুধুমাত্র কিনতে হয় ক্যামেরার জন্য তাহলে এই 3x টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট ছবি তোলার জন্য মনে হয় যে বেশি কেনা উচিত, কারণ এটার পোর্ট্রেটটা এত বেশি সুন্দর ছিল, ছবির শার্পনেস ডিটেল খুবই ভালো ছিল এবং এজ ডিটেক্টের কথা কি বলবো, একদমই মানে 95%ই এজ ডিটেক্ট করতে পারে খুব ভালোভাবে। খুব কম সময়ে আছে যে এজ ডিটেক্ট মিস করে, দেখা যায় যে 20টা ছবি তুলে হয়তো বা একটা ছবির মধ্যে এজ ডিটেক্ট একটু প্রবলেম করতে পারে, ম্যাক্সিমাম টাইমে কিন্তু খুবই ভালো এজ ডিটেক্ট করতে পারে। আর 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা দিয়েও খুবই ভালো সেলফি তোলা যাচ্ছিল, এটাও খুবই শার্প এবং ডিটেল ছবি দিতে পারে। দেখা যায় যে পোর্ট্রেট মোডে ছবি তুললেও এজ ডিটেক্ট খুবই ভালো ছিল, কিন্তু দেখা যায় যে এর ফ্রন্ট ক্যামেরার ছবিটা কেমন জানি একটু ইয়েলস টাইপের করে ফেলে। আমার এই ছবিগুলো জাস্ট একটু দেখেন তাহলে দেখবেন যে কেমন জানি আমাকে একটু জন্ডিসের রোগীর মতো লাগতেছে, কিংবা ওভার স্যাচুরেটেড ছবিগুলো দিতেছে, এত ভাইব্রেন্ট ছবি আসলে আমাদের কাছে ভালো লাগে না। তো এইটা যদি সেলফি ক্যামেরার ছবিটা একটু ন্যাচারাল হতো তাহলে আমার কাছে পার্সোনালি ভালো লাগতো। S23 দিয়ে কিন্তু সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 8K তে। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন, 8K 24 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো 8K এর ভিডিওটা আমি জানি না যে কতজন রেকর্ড করবে, কিন্তু এই ফোনটা কিনলে অবশ্যই এটার পোর্ট্রেট মোড দিয়ে সবাই ভিডিও করবে, কারণ পোর্ট্রেট মোডের ভিডিওটা আমার কাছে অসাধারণ লাগছে। তো পোর্ট্রেট মোডের ভিডিও স্যাম্পলটা দেখেন তাহলে একটা আইডিয়া করতে পারবেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে S23 দিয়ে পোর্ট্রেট ভিডিও রেকর্ড করা হচ্ছে এর মেইন লেন্স দিয়ে। এর মেইন লেন্স দিয়ে কিন্তু আপনি 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা খুবই ভালো একটা অপশন। আর এটাতে কিন্তু এখন ব্লার লেভেল সর্বোচ্চটা করা রয়েছে, মানে 7 করা রয়েছে। 7 ব্লার যদি করেন তাহলে আপনি এরকম একটা ভিডিও পাবেন এবং এজ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে সেটাও আই থিঙ্ক বুঝতে পারতেছেন। আমার কাছে পার্সোনালি 50,000 টাকা বাজেটের মধ্যে যদি কোনো বেস্ট ভিডিওর জন্য অ্যান্ড্রয়েড ফোন খুঁজে থাকেন তাহলে কিন্তু এই S23টাই অপশন রয়েছে। আপনি এটা দিয়ে ভালো ভালো পোর্ট্রেট ভিডিও করতে পারবেন। ইভেন এটাতে যে 3x টেলিফোটো লেন্সটা রয়েছে এটা দিয়েও কিন্তু পোর্ট্রেট ভিডিও করা যায়। এখন আমরা সুইচ করবো হচ্ছে 3x টেলিফোটো লেন্সে। আর এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে টেলিফোটো লেন্স দিয়ে পোর্ট্রেট ভিডিও, এবং ফোনটা কিন্তু অনেক বেশি দূরে চলে গেছে, অ্যারাউন্ড 5 ফিট থেকে 6 ফিট দূরে চলে গেছে। তো এত দূরে চলে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে যে সাউন্ড কোয়ালিটি এতটা ভালো পাবেন না, কিন্তু পোর্ট্রেট ভিডিওটা কেমন পাবেন সেটা আই থিঙ্ক বুঝতে পারছেন। আমি যদি একটু মুভ করি তাহলে বুঝতে পারবেন, যদি কিনা মুভ করলে আমাকে মানে ফ্রেমে রাখতে কষ্ট হয়ে যাবে। তো আপনি 3x লেন্স দিয়ে এরকম একটা ভিডিও করতে পারবেন। স্যামসাং এর এই ধরনের বেস ভেরিয়েন্টের ফোনগুলো কেনার আগে আমাদের সবার মাথায় চিন্তা আসে যে এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা। এই ফোনটার মধ্যে কিন্তু একটা 3900 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে এভারেজ লেভেলের ছিল, ব্যাটারি কিন্তু আহামরি ভালো ছিল না, যেহেতু একটা পিচ্চি ফোন, পিচ্চি ব্যাটারি। হ্যাঁ, এটা থেকে এত ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন না। এটা যদি আপনি মনে করেন 100% ফুল চার্জ করে বাসা থেকে বের হন সকালে, তাহলে বিকেলের দিকে এটা চার্জ শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এটার চার্জ নিয়ে আমি এতটাও স্যাটিসফাইড ছিলাম না। হ্যাঁ, এখন বলতে পারেন যে এটার মধ্যে প্রবলেম আছে কিনা, না, আমি S23 4-5টা ডিভাইস ইউজ করার সুযোগ হয়েছে, তো প্রত্যেকটার ব্যাটারি ব্যাকআপই এরকম ছিল। স্ক্রিন অন টাইম এভারেজে আপনি 4 থেকে 5 ঘন্টা পাবেন, তার বেশি পাওয়ার সম্ভাবনা একদমই নাই। তার উপর যদি আপনি বাইরে গিয়ে প্রচুর ছবি তোলেন কিংবা আপনি ইনডোরে গেমিং করেন তাহলে তো আরও বেশি মানে চার্জ কমে যায়। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে হয়তো আপনি এটা নিলে একটু প্যারা খাবেন। এ ধরনের বেস ভেরিয়েন্টের ফোনগুলো যারা কিনবেন তাদেরকে বলবো যে আপনি একটু ট্রাই করে সাথে একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। তাছাড়া কোনো ওয়ে আমি এখন পর্যন্ত দেখতেছি না। তো ওভারঅল যদি এখন চিন্তা করি যে 2025 সালে এসে অ্যারাউন্ড 50,000 টাকা প্রাইস রেঞ্জে
S23টা পারফরমেন্সের জন্য বেস্ট হতে পারে, ক্যামেরার জন্য বেস্ট হতে পারে। তার মানে হচ্ছে আলটিমেটলি যদি আপনি 50,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তাহলে আপনার লিস্টে অবশ্যই এই S23টা রাখা উচিত এবং আপনার একটু ট্রাই করে দেখা উচিত যে আসলে এটা নেওয়া যায় কিনা। আমি অবশ্যই আপনাদেরকে এটা রিকমেন্ড করবো। এখন পর্যন্ত যেহেতু এটার মধ্যে কোনো গ্রিনল্যান্ড ইস্যুও নাই।